এখন যেটা হচ্ছে সেটা কিন্তু ভয়াবহ। It is going to take a turn যে কি হবে মানে কোথা থেকে কিভাবে ওনারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন জানি না। যাই হোক, আমাকে তো আপনাদের মধ্যেই আমাকে কিছু দায়িত্ব পালন করতে হয়, তো এইভাবে সেই জন্য ডাকা আপনাদেরকে কষ্ট দেওয়া। আমি খুব চেষ্টা করেছি এর মধ্যে আপনার টেকনোলজিক্যালি একটু আপনার ইকুইপড হওয়ার জন্য যে আমি ঘরে বসে সেটা করতে পারি কিনা, কিন্তু আনফরচুনেটলি আমি এখনো সেটা করে উঠতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি অনেকে, কিন্তু এখন পর্যন্ত ঠিক ওটাকে আপনার করতে পারি। আমি দেখি এর মধ্যে যদি আরো চেষ্টা করছে, এর মধ্যে যদি অফ করা যায় তাহলে দেখা যায়। তো আপনাদের সেজন্য আমি কিছুটা বলতে পারেন যে ক্ষমা প্রার্থীও বটে, কারণ এই ঝুঁকির মধ্যে আনতে চাই না, তারপরে আসতে হয়। শুরু করি না? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই ভয়ঙ্কর করোনা ভাইরাস মহামারীতে অগ্রভাগের সেনানী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং এখানে এটা ড্রপ করেছে সাংবাদিক যারা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, তাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের জানাচ্ছি সমবেদনা। জাতি আজ এক মহাক্রান্তিকালের মুখোমুখি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। কোভিড-19 মোকাবেলায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সমন্বয়হীনতা, অদূরদর্শিতা, অদক্ষতা, অযোগ্যতা, সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও দ্বিধা দ্বন্দ্ব, দুর্নীতি, অস্বচ্ছতা, চরম ব্যবস্থাপনাগত ত্রুটি, জনগণের প্রতি জবাবদিহিতার প্রকট অভাব, জবাবদিহিতার অভাব এই সংকটকে আরো গভীর করেছে। করোনার কারণে মৃত্যু মিছিল একদিকে জনমনে বিভীষিকাময় আতঙ্কের সৃষ্টি করেছে, অপরদিকে সরকারি অব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে এক মহা দুর্ভিক্ষ অবস্থা। তার সাথে তথ্যের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার শিকার হচ্ছে নজিরবিহীন দমন পীড়নে। সারা দেশের মানুষ অস্থির এক যন্ত্রণায় চটপট করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে 3 মে নতুন করে 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছে 665 জন। উদ্বেগের কারণ হলো এর আগে একদিনে এত মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে সর্বোচ্চ শনাক্ত ছিল 641 জন। 3 মে পর্যন্ত মোট মৃত্যু 177 জন। গতকাল আমরা যেটা পেয়েছি 100, আজকে যেটা পত্রিকায় আসছে 182 জন। অন্যদিকে সুস্থ হওয়াদের সঙ্গে 1,177 থেকে বেড়ে 1063 জন দাবি করা হয়েছে। কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগী সুস্থ হলো তার কারণ হিসেবে বলা হয়েছে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেওয়া নতুন গাইডলাইন অনুসরণ করা হয়েছে। এদিকে কোভিড-19 সংক্রমণ পরিস্থিতির এমন গুরুত্বপূর্ণ সময়ে রোগ পরীক্ষার মূল সমন্বয়ের দায়িত্ব থেকে IDCR কে সরিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষকে। হঠাৎ পরীক্ষার দায়িত্বে বড় পরিবর্তনকে ঝুঁকিপূর্ণ, পরিকল্পনার অভাব এবং সমন্বয়হীনতার জের বলে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা। এদিকে নতুন পরীক্ষায় দীর্ঘসূত্রিতায় সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছে। করোনা চিকিৎসা ব্যবস্থাপনার অস্বচ্ছতা এর মান নিয়ে প্রশ্ন তোলায় খোদ স্বাস্থ্যসেবা কর্মীরাই প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। করোনা টেস্ট কিট সহ সরবরাহকৃত মালামালের গুণগত মান নিয়ে অভিযোগ করায় কমপক্ষে 2টি হাসপাতালের পরিচালক, 2 জন চিকিৎসককে ওএসডি বদলি করা হয়েছে। যদিও পরবর্তীতে সরকারের অনুসন্ধানী সরবরাহকৃত মাস্ক, PPE ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত হয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠান ক্ষমা দিয়েছে, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কেন? অথচ এ সকল ত্রুটিপূর্ণ মাস্ক, PPE পরিধান করেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সমরের যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে করোনা চিকিৎসার সাথে সরাসরি সম্পৃক্ত 419 জন ডাক্তার, 243 জন নার্স,
324 জন অন্যান্য স্বাস্থ্য সেবা কর্মী সহ সর্বমোট 986 জন কোভিড-19 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন এবং 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। অপরদিকে পুলিশের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়েই সামনের সারিতে দেশের চিকিৎসক পুলিশ বাহিনী, কিন্তু করোনার ভয়াল তারা তাদেরকে গ্রাস করেছে। গত 3 মে তথ্য অনুযায়ী দেশ জুড়ে 854 জন পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত 5 জন। 4 মে প্রকাশিত তথ্য অনুযায়ী তার আগের 24 ঘন্টায় আরো অন্তত 113 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 93 জন ডিএমপিতে কর্মরত। করোনায় পুলিশ কনস্টেবলদের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানা যায়, কারণ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে তারাই। আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, কনস্টেবলদের সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা আবশ্যক, কেননা মানুষের সংস্পর্শে না এসে তাদের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হয় না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একদিকে সাংবাদিকরা যখন ত্রাণ বিতরণের ব্যাপক দুর্নীতি, অনিয়মের খবর তুলে ধরছেন, তখনই সরকার তাদের গলা চেপে ধরছে। আবার সরকার করোনা সংক্রান্ত তথ্য জানার সুযোগ সাংবাদিকদের জন্য সীমিত করে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির মোকাবেলার নামে সমালোচনাকারীদের কণ্ঠরোধ ব্যবহার করে করা হচ্ছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। প্রকৃত গুজব প্রতিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মত প্রকাশকারীদের উপর খড়গ হচ্ছে সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল 19 কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কোভিড-19 তথ্যের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, পরিস্থিতির বিশ্লেষণ শীর্ষক এক প্রতিবেদনে 8 মার্চ 8 এপ্রিল পর্যন্ত এ মাসের পরিস্থিতির মূল্যায়ন করে উল্লেখ করা হয়েছে যে এই সময়ে মত প্রকাশ, তথ্যের অধিকার, ত্রাণ বিতরণে অনিয়ম, সাংবাদিকদের প্রতি সহিংসতা সহ 20টি ক্যাটাগরিতে 157টি ঘটনা পর্যবেক্ষণ ও রেকর্ড করা হয়। এ সকল ঘটনার আক্রান্ত, ভুক্তভোগী, অধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন 174 জন। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এমন আলোচিত 26টি ঘটনায় জড়িত ছিলেন 45 জন, যাদের সিংহভাগই সরকারি দলের সাথে সম্পৃক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম মত প্রকাশের কারণে মামলা হয়েছে 25 জনের নামে। গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, জরিমানা করা হয়েছে 54 জনকে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, স্বাধীন মত প্রকাশে বাধা, স্বচ্ছতার অভাব, তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণের কারণে প্রকৃত সত্য তথ্য প্রকাশিত না হওয়ায় দেশবাসী করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করছে, কোটি কোটি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ বন্ধ করায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। কেন এই সুযোগ বন্ধ করা হয়েছে তা জনগণ বোঝে। করোনা সংকটের শুরু থেকেই স্বাধীন মতের দমন, তথ্য গোপনের মানসিকতা, সংক্রমণ বিষয়ে, করণীয় বিষয়ে নীতি নির্ধারণের পর্যায়ে অদূরদর্শিতা, সমন্বয়হীনতা, অস্বচ্ছতা এবং করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনা পুরো জাতিকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আমি কিছু কিছু স্কিপ করতে চাই, অনেক বড় আছে এটা, স্কিপ করে কপি আপনারা পাবেন, আমি কিছুটা আপনারা স্কিপ করে যেতে চাচ্ছি। শুরু থেকেই সরকারের পক্ষ থেকে ক্ষমাহীন ঔদাসীন্য পরিলক্ষিত হয়েছে। প্রলয় আসলে প্রলয় ঠেকাতে না পারলেও অন্তত আত্মরক্ষার ব্যবস্থা করা অপরিহার্য। শুরুর দিকে যারা দেশের বাইরে থেকে এসেছেন, বিশেষ করে চীন, কোরিয়া, সৌদি আরব, তাদের কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি সরকার নিশ্চিত করতে পারেন। আমরা এই কথাগুলো আগেও বলেছি। এবং আপনার কক্সবাজারে বেড়াতে গেছে এবং 16 মার্চ রাতে জনগণতন্ত্র বার্ষিকী পালন করার সময় আপনার পজিটিভ হয়েছে, 17,000 মানুষ জমায়েত হয়েছে ঘটেছে। পরবর্তীতে বিভিন্ন জানা যায় সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ উপস্থিত হয়েছে। বর্তমানে সরকারের অপরিপক্কতা, অদক্ষতা, অদূরদর্শিতা, সীমাহীন অযোগ্যতার আর কি কোনো বড় প্রমাণের প্রয়োজন আছে? পরিহাসের বিষয় হল সরকারি ব্যর্থতা। জাতি হিসেবে আমাদের সকলকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিতে হবে। এই কপিগুলো আসলে কপিগুলো নিয়ে নাও।
এখন আমি আসি আপনার যে মূল বিষয়টা, যেটা আপনার আমাদের এটা সমস্যা দাঁড়িয়েছে, যে মানুষের জীবন ও জীবিকা দুটোই রাখতে হবে, এটা যেমন ঠিক। সংক্রমণ যেহেতু এখন ঊর্ধ্বমুখী কার্ভটা, সেহেতু আরো কিছুদিন ধরে অবরুদ্ধ সামাজিক দূরত্ব বজায় নীতিমালা কঠোরভাবে পালন করা উচিত ছিল। কারখানাগুলো এমন ভাবে খোলা যেতে পারত যখন ধীরে ধীরে অর্থাৎ কারখানার সকল ব্যবস্থাকে আপনার নিশ্চিত করে, শ্রমিকদের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত করে, তার স্বাস্থ্য নিশ্চিত করে আপনার কারখানাগুলো খোলা যেত। সেটা তো করা হয়নি। এখন এত আপনার রেকলেসলি, একেবারে যেটাকে বলা যেতে পারে কোন রকমের কোন দূরদর্শিতার প্রমাণ সরকারের কাছে দিতে পারে। প্রতিটি ক্ষেত্রে সরকারের অদূরদর্শিতা, সমন্বয়হীনতা এবং চরম উদাসীনতা আপনার এটা প্রমাণ দিচ্ছি। আমরা দেখেছেন আপনারা যে আপনারা একবার বন্ধ করা হলো, আপনার যে ছুটি, সাধারণ ছুটি, তারপরে 2 দিন পরে আপনার আবার গণপরিবহন বন্ধ করা হলো। এই 2 দিনে আপনার ঢাকা ছেড়ে সব চলে গেল। এরপরে আবার গার্মেন্টস খুলে দেওয়া হলো, আবার লোকজন আসলেন, শ্রমিকরা আসলেন, আবার ছুটি হলো, বন্ধ হলো, চলে গেলেন। এখন আবার খুলে দেওয়া হয়েছে। এখন তো মোটামুটি সবই খুলে দেওয়া হয়েছে এবং আপনার শ্রমিকরা সবাই এসছেন, চলে এসছেন। আমরা টেলিভিশনে যেটা দেখছি সেটা এক ভয়ঙ্কর পরিস্থিতি। একটা আপনার প্রায় বেশিরভাগ ফ্যাক্টরিতেই আপনার যে নিরাপত্তার যে ন্যূনতম যে ব্যবস্থাগুলো সেগুলো নেই। আমার কাছে আরো কিছু খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেটা আমি পরে আপনাদের দিচ্ছি। এটা শেষ করে ফেলি। গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের জন্য 5,000 কোটি টাকা ঋণ প্যাকেজ ঘোষণা করা হলেও অধিকাংশ শ্রমিকরাই এখনো তাদের বেতন পাননি। শ্রমিকদের বেতন না পাওয়া এবং চাকরিচ্যুতির হুমকিতে অনেকে দিশেহারা হয়ে উঠেছেন এবং সাংবাদিক বন্ধুগণ, গত 4 মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সরকার রমজান ও ঈদের কথা বলে প্রথমে তাৎক্ষণিকভাবে পরবর্তীতে সিদ্ধান্ত বদলিয়ে 10 মে থেকে দোকানপাট করে দিয়েছে। পারস্পরিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধির প্রতিপালন সহ। এটা আমাদের কাছে বোধগম্য না। শপিং মল, মার্কেট খোলা হবে, সেখানে আপনার পারস্পরিক দূরত্ব বজায় রাখবে, এখানে আপনার এই আর্মি পুলিশ ছিল, ওদেরকে তো প্রায় উজ্জ্ব করা হয়েছে। এখন যেটা আমরা আপনার রাস্তায় আপনার বিভিন্ন জায়গায় আর্মি পুলিশ হিসেবে দেখতে পাচ্ছি না। এখন যেটা আমি আসলাম, এখন যেটা দেখলাম, যে ক্ষুধার্ত মানুষ, বিশেষ করে মহিলারা, তারা ফুটপাথে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছে যে বিরোধী গাড়িকে আমি কিছু সাহায্য করার, সেই জন্য এই অবস্থার দিকে আসলাম। কোথাও কোনো চেক করতে আমি দেখিনি, আমার আমি লক্ষ্য করতে নিয়েও যাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম থেকে করোনা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা খুব ইম্পর্টেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বারবার বলছে এই মুহূর্তেই কলকারখানাগুলো খুলে দেওয়া অথবা লকডাউন তুলে নেওয়া, গণপরিবহন চালু করা উইল বি ডেঞ্জারাস। এবং তারা বারবার করে বলছেন যে এখনো সেই সময় হয়নি, আরো কিছু বিলম্ব করা উচিত, দেখা উচিত বলে তারা মনে করেন। আমরা বিএনপি প্রথম থেকেই করোনা বিষয়ে স্বাস্থ্য সংস্থা নির্দেশনা যথাযথ পদক্ষেপ দেওয়ার জন্য সরকারকে বলে আসছি। গত 21শে মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের উপনির্বাচনের সম্মুখে করোনা ভাইরাস সংক্রমণের উৎস বিবেচনা করে নির্বাচন কমিশনকে দায়িত্ব করা আহ্বান জানিয়েছিল বিএনপি। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছিল। রাজধানী সহ দেশব্যাপী লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেছে। বিএনপির সহযোগী সংগঠন ড্যাব, জিয়ারন ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্যসেবী যারা এই করোনা যুদ্ধের ফ্রন্ট যোদ্ধা, তাদের পাশে দাঁড়িয়েছে। পিপি সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তাদের মধ্যে বন্টন করা হয়েছে, যা এখনো চলছে। পাশাপাশি টেলিমেডিসিন সেবার মাধ্যমে ল্যাবের ডাক্তারবৃন্দ রোগীদেরকে টেলিফোন চিকিৎসা পরামর্শ দিয়ে চলেছে। রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে থেকে ওই খাদ্য সহযোগিতা নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ
আহ, হিসাবে আপনার ইতিমধ্যেই ত্রাণ যে বিতরণ করা হয়েছে তা প্রায় 12 লক্ষে পৌঁছেছে মোট ত্রাণ সারা দেশে। আমি বলছি 12 লক্ষে সাংবাদিক বন্ধুগণ, আরেকটি খবর আমি আপনাদের দিতে চাই। আপনি ইতিমধ্যে অনেক লক্ষ্য করে থাকবেন যে যুক্তরাজ্যেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সেখানে খাদ্য বিতরণ করা হচ্ছে হাসপাতালগুলোতে। ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা আছে এনএইচএস, তাকে তাদের কাছে আপনার সরবরাহ করা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় দল পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে গত 4 এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা 87,000 কোটি টাকার জিডিপি 3% একটি আর্থিক প্যাকেজ এর ঘোষণা দিয়েছি। তার মধ্যে স্বল্প মেয়াদী 61,000 কোটি টাকা, মধ্যমেয়াদী 18,000 কোটি এবং অপ্রত্যাশিত অদৃশ্য খাতে 8,000 কোটি টাকা সুনির্দিষ্ট প্যাকেজ প্রস্তাবনা ছিল। এটা আমরা গুরুত্ব দিয়ে উল্লেখ করতে চাই এই জন্য যে আজকে যে প্রশ্নটা এসছে যে আপনারা এই যে দিন আনে দিন খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিক, অন্যান্য আপনার কলকারখানার শ্রমিক, ইনফরমাল সেক্টরের মানুষ, তারা যদি কাজ না হয়, বলা না থাকে তারা কিভাবে চলবে? এই জন্য আমাদের প্রস্তাবটা কিন্তু আপনার খেয়াল করে দেখবেন, আমরা যেটা দিয়েছিলাম সেটা পরিষ্কার করে বলা ছিল যে 3 মাস তাদেরকে সরকারকেই তাদের যে ভাতা সে ভাতাটা দিতে হবে। এবং আমরা বলে দিয়েছিলাম যে অন্তত প্রায় আমরা হিসাব করেছি প্রায় 2 কোটি মানুষ আপনার এই ইনফরমাল সেক্টরে পড়ে, ফর্মাল না ইনফরমাল সেক্টরে, তাদেরকে আমরা প্রতি মাসে 5,000 করে টাকা দিতে বলেছিলাম। এটা এমন কোন আজকের বাজেটের তুলনায় বাংলাদেশের যে বাজেট, বাংলাদেশের যে আপনার যে হারে আপনার এখানে ব্যয় করা হয় তাতে খুব বড় কোনো বড় অ্যামাউন্টটা হয় না। আর এখানে এই রাষ্ট্রের মালিককে, রাষ্ট্রের মালিক জনগণ, তার বিপদে তার বেঁচে মারার জন্য আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ বরাদ্দ করতে হবে। এটা আমরা বিশ্বাস করি এবং সেটা সম্ভব, এটাই হওয়া উচিত ছিল এবার। যেটা আপনার অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে আপনার ইউরোপে, আমেরিকা, এমনকি ভারতেও পর্যন্ত আপনার এই অ্যাবনর্স যারা আপনাকে নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু এই 3 মাসের ভিতরে তাদেরকে সে ব্যবস্থা করা হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এখানে যে 5,000 কোটি টাকা যেটা আপনার দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনার এখানে ওইভাবে ঋণ হিসেবে ব্যাংক মালিকদেরকে দেওয়া হয়েছে, সেটা গার্মেন্টসের মালিকদেরকে পরিচালিত করা হয়। আমরা দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক, পরিবহন কর্মী, ফেরিওয়ালা, ভবঘুরে বস্তিবাসী তথা কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য প্রাথমিকভাবে 3 মাসের জন্য জনপ্রতি 15,000 টাকা নগদ পরিশোধ এবং লকডাউনের কারণে আশ্রয়হীন হয়ে পড়া মানুষদের জন্য অস্থায়ী আবাসন তৈরি করা খাবার বিতরণের আহ্বান জানিয়েছিলাম। যেটা আজকের যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা থাকতো না যদি সরকার এই প্রস্তাবটা আমাদের মেনে নিত। আমরা সামরিক বাহিনী, স্থানীয় প্রশাসনের মাধ্যমে নগদ অর্থ, খাদ্য, ত্রাণ বিতরণের জন্য দলীয় লোকজনের কাজ সম্পৃক্ত না করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এভাবে গার্মেন্টস শ্রমিক, অপ্রাতিষ্ঠানিক শিল্প শ্রমিক, প্রাতিষ্ঠানিক শিল্পদের প্রত্যেক ক্যাটাগরির জন্য প্রাথমিকভাবে 3 মাসের জন্য 10,000 কোটি টাকা করে 30,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করে। আমাদের অনেকগুলো সুপারিশের মধ্যে কৃষি ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে যথাক্রমে 5,000 ও 15,000 কোটি টাকা বরাদ্দ, সকল কৃষি ঋণ মওকুফ, কৃষকদের উৎপাদিত ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস প্রদান ও ভবিষ্যতে সম্ভাব্য খাদ্য সংকট এড়াতে 5,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়ে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান চাল ক্রয়ের পরামর্শ দিন, যাতে কৃষকদের মেরুদণ্ড ভেঙে না যায়। দুর্ভাগ্যের কথা হচ্ছে যে সরকার বলছেন যে তারা 22 লক্ষ টন চাল কিনবে, 22 লক্ষ টন চাল কিনবে, কিন্তু এখন পর্যন্ত আপনার বোরো ধান কেনার কোন রকম কাজ শুরু হয়নি, যার ফলে কৃষকেরা তারা ক্ষেতের মধ্যে অত্যন্ত কম দামে 600 টাকা মনে তারা ধান বিক্রি করছে। এটা আমার কালকের খবর, 600 টাকা মনে। এটা আপনার ময়মনসিংহ অঞ্চল সমস্ত অঞ্চল করতে 600 টাকা বিক্রি, যেটা মূল বোরো ধান।
সবচেয়ে যে সমস্যাটা যেটা আমরা বারবার করে বলছি যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা কমপ্লিটলি আপনার ভেঙে পড়েছে। আপনি আজকের খবর কাগজে বা কালকের খবর দেখতেন যে টেস্ট করতে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে বৃদ্ধ এখানেই পড়ে মারা গেছে। আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার স্টোরি আসছে যে কম করা হয় কিনা জানি না, সেই বিষয়গুলো আপনার একেবারে মর্মান্তিক বিষয়। এটা এটা আমাদের একটা সভ্য দেশে এই স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে। বাচ্চারা জ্বর হলে, বাচ্চাদের জ্বর প্রায় হয়, তারা হাসপাতালে গিয়ে কোনো ট্রিটমেন্ট পায় না, তাকে যেটি দেওয়া ভর্তি করা হয়। এবং প্রকৃত ব্যাপার হচ্ছে যে আপনার করোনা না হলেও আপনি কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসা পাবেন, আর করোনা হয়েছে কি হয়নি তার টেস্ট তো আপনার সহজ। আমি কালকেই শুনতে আপনার একজনের কথা বললাম, তার বাবা আপনার হাজি কি নাম জানা, তো সেই ডায়াগনোস থেকে এখানে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, দুঃখিত আলিয়াস পাঠিয়ে দেওয়া হয়েছিল, সে ওখানে পাঠিয়ে দেওয়ার পরে আপনার আসছে নেগেটিভ। তো বলেন আপনি স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় চলে গেল? একজন রোগী যে আপনার আলিয়াস করে হাসপাতাল ছিল, সেখান থেকে করোনা চিহ্নিত করে তাকে পাঠানো হয়েছে, আবার তাকে মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে তার করোনা নেগেটিভ, ডাক্তার আছে। এখন এই পরীক্ষার উপরে কতটুকু আস্থা আপনি রাখতে পারবেন, সেটাই কিন্তু আজকে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে। এই পরীক্ষার উপরে কোনো আস্থা রাখা যায়। আপনার বলা হচ্ছে যে আপনার 33টি কেন্দ্রে আপনার করোনা পরীক্ষা করা হচ্ছে। করোনা পরীক্ষা সেটা আপনার দেখবেন না, যাই না, দেখবেন নিশ্চয়ই, অবশ্যই দেখবেন এত বড় লাইন হয়, সেই লাইনে দাঁড়িয়ে আপনার এখানে করোনা পরীক্ষা করা হয়। এই জিনিসগুলো সরকার পুরোপুরি ভাবে আপনারা অ্যাভয়েড করে যাচ্ছেন, তারা জনগণের সঙ্গে জিনিস পাচ্ছেন না, এবং এটাকে পুরোপুরি জনগণকে একটা প্রতারণার সাথে। আমি তো এখন দেখছি যে সরকার কোথায়, সরকার আপনার রাস্তাতে নেই, কার্যালয়ে নেই, সরকার এক জায়গায় আছে টেলিভিশন, আর কিন্তু সরকার কোথাও নেই। খেয়াল করে দেখবেন, এভরিবডি ইজ দ্য টেলিভিশন, নোবডি ইজ। সাংবাদিক বন্ধুগণ, সবচেয়ে গুরুত্ব আমরা বলেছিলাম যে আপনার যে চিকিৎসকদেরকে 1 কোটি টাকা আপনার বিমা করা, নার্সদের জন্য 75 লক্ষ টাকা, স্বাস্থ্যকর্মীদের জন্য 50 লক্ষ টাকা। তো এটা সরকার কোথায় কিছুটা করেছে, ওই 50 করেছে। বিভিন্ন কিস্তিতে এ পর্যন্ত 95,619 কোটি টাকার আর্থিক উন্নয়ন প্যাকেজ ঘোষণা করলেও সিংহভাগ ব্যাংক নির্ভর। সেটা আমরা আগে বলেছি যে সরকারের যে আপনার প্যাকেজটা ছিল পুরোপুরি হবে, তার 77 ভাগই হচ্ছে আপনার, 77 ভাগই হচ্ছে আপনার ব্যাংক। এর একটা আছে যে আসলে 95,000 কোটি টাকার মধ্যে 77,000 কোটি টাকাই হচ্ছে আপনার ব্যাংক, বাকি টাকা সময় সরকারি কোষাগার থেকে যাবে। এটা আমরা সংবাদ সম্মেলনে তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম আংশিক শাটডাউনের কারণে সর্বনিম্ন হয়ে পড়া দিনাদিনকার শ্রেণীর দিন মজুর, রিক্সা চালক, শ্রমিক, পরিবহন কর্মী, ফেরিওয়ালা, ভবঘুরে বস্তিবাসী তথা সর্বদিন হয়ে পড়া অত দরিদ্র মানুষের জন্য প্রাথমিকভাবে জনপ্রতি 5,000 টাকা যেটা আমরা আগে বলেছি আমরা দেওয়ার জন্য বলেছিলাম। এখন আমরা দেখছি যে এখন যেটা করা হচ্ছে সেটা আপনার কিছু কিছু জায়গায় দেশের আপনার ত্রাণ দিচ্ছে, সেই ত্রাণটা চাহিদার তুলনায় এতই অপ্রতুল যে সেখানে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন, চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বাজার করছেন, তারা অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। আমি আমার এলাকায় যোগাযোগ করে দেখেছি যে আমার যারা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, তার মধ্যে আমাদেরকে যেটা না দিতেও তাহলেই আমরা ভালো করতাম, কারণ প্রয়োজন হচ্ছে 40,000 লোকের, সেই জায়গায় আমরা পাচ্ছি 400। আমরা কিভাবে সেটাকে আমরা সমাধান করবো? ঘটনা কিন্তু তাই, অবস্থা তাই তাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবার আমি আপনাদের সামনে শ্রমিকদের বিষয়ে একদম অথেন্টিক। আমার এই কমিশন গুলো একেবারেই অথেন্টিক। আপনারা মনে করতে পারেন যে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এখন এই যে আপনার কারখানাগুলো চালু আছে গতকালকের পর্যন্ত আমাদের একটা খবর আছে, যে আরএমডি আপনার নিয়োজিত শ্রমিক সংখ্যা হচ্ছে আপনার 45,702 কালকে পর্যন্ত। আর মজুরি পরিশোধ করে নাই এমন কারখানার সংখ্যা হচ্ছে 141। এখন পর্যন্ত মজুরি পরিশোধ করে নাই আরএমডি গার্মেন্টস। নন আরএমডি হচ্ছে আপনার 97টি কারখানা এখনো মজুরি পরিশোধ করে নাই। এদের সংখ্যা হচ্ছে 51,522। আরএমডি রিলেটেড যে কারখানাগুলো, এখানে 184টি কারখানা মজুরি পরিশোধ করেনি, তাদের সংখ্যা হচ্ছে 3,746। মোট মজুরি পরিশোধ করে নাই এই ধরনের কারখানার সংখ্যা হচ্ছে 422। ওই 422টি কারখানাতে কাজ করে 1,11,070। তারা গত 3 মাস মজুরি বাড়বে। ভেরি ইম্পর্টেন্ট। জেলাবাড়ি ভাগ করা আছে আমাদের প্রতি জেলায়। কতজন কাজ করেন? কাজ করেন এই গুলোতে 170 জন। এবার আমি আপনাদের এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে কতজন করোনায় আক্রান্ত হয়েছে শ্রমিকেরা তার একটি হিসাব। বড় প্রেশার ধৈর্য ধরলে আমি আপনাকে দিতে পারবো, একটু ধৈর্য ধরতে হবে। ঢাকা জেলায় 4,609 জন পজিটিভ, এর মধ্যে মারা গেছে 98 জন। হচ্ছে আরএমডি, চামড়া শিল্প, চামড়াজাত পণ্য, ঔষধ, পেইন্ট, স্টিল, প্রিন্টিং, কেমিক্যাল, কসমেটিক্স। কারখানার সংখ্যা হচ্ছে 281। লোকাল আরএমডি হচ্ছে 20, নন আরএমডি হচ্ছে 42। শ্রমিক সংখ্যা হচ্ছে আপনার আরএমডি তে 2,45,000, লোকালতে 1,816, নন আরএমডি তে 9,391। শুধু ঢাকা, only in ঢাকা। এরপরে আছে চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে আপনার কলকারখানার সংখ্যা 3,136, শ্রমিক সংখ্যা 3,32,000। তৈরি পোশাক, ডিটারজেন্ট, পাউডার, নিট, ওষুধ। এখানে চালু কারখানার সংখ্যা 148। আপনার শ্রমিক সংখ্যা হচ্ছে 85,000 আরএমডিতে, ওগুলোতে হচ্ছে আপনার 1,000, লোকাল আরএমডিতে 1,050, নন আরএমডি হচ্ছে 17,157। চট্টগ্রাম জেলায় কোভিড পজিটিভ হচ্ছে 80 জন পাওয়া গেছে, তার মধ্যে মারা গেছে 2 জন। কক্সবাজারে 37 জন, মারা যায়নি 1 জন। আমি অন্যান্য জেলাগুলো দেবো আপনাদের, যদি ধৈর্য থাকে তাহলে হ্যাঁ দরকার করতে হবে। আমি এক কাজ করতে পারি, আপনাদেরকে সামাপটা করিয়ে নিয়ে আপনি বলে দিতে পারেন। আপনি সামাপটা করতে তো আমি বলে দেবো, আপনি বলে দিলে ভালো। সময় লাগবে তো।
এখন যোগ্য বেশি বলতে না, ওনাদের কাছে কাউকে দিয়ে দিয়ে আপনি অন্য বিষয়ে কথা বলেন, চট করে এটা করতে পারবা? করে দিলে ভালো হবে। কতজন শ্রমিক মারা গেছে ইম্পর্টেন্ট তো এখানে এগুলোতে তোমার কোভিড আক্রান্ত কতজন জেলাবাড়ি আছে এই সাইডে এটা দিয়েই তোমার হবে গিয়ে চট করে ছিল রাত শুরু কাজ করে আমরা আগে বলেছি যে আমরা আমাদের সীমিত যে ক্ষমতা সাধ্য সেই সাধ্যের মধ্যে আমরা গত 2 মাস ধরে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বিএনপি আমরা আমাদের অঙ্গ সংগঠন সমূহ বিএনপি জিয়ারহমান ফাউন্ডেশন ড্যাব ইতিমধ্যেই তারা বলছি আগে যে 12 লক্ষ পরিবারের কাছে পৌঁছেছে প্রাণ নিয়ে আর ড্যাব কিছু কাজ করেছে যেটা আপনার হটলাইন চিকিৎসা পরামর্শ দিচ্ছে তৈরি করেছে জিয়ারহমান ফাউন্ডেশন তারা হাসপাতালগুলোতে পিপি সরবরাহ অনেক এবং ঢাকার বস্তি এলাকায় তারা স্প্রে করেছে জীবাণুনাশক স্প্রে করেছে আর ডক্টর ফেডারেশন অফ বাংলাদেশ কাজ শুরু করেছে তাদের করে আমরা যে কথাটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে সরকার এই যে লকডাউন করবো লকডাউন তো তারা করেনি শাটডাউন খুলে নিচ্ছে এতে করে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে এটাকে কেন করছে এটা আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে অজ্ঞতা উদাসীনতা এবং জনগণের কাছে যেহেতু তাদের এই সরকারের কোনো জবাবদিহিতা নেই সেই কারণে তারা এটা করতে সমর্থ হচ্ছে আজকে যদি সত্যিকার অর্থেই একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার থাকতো তাহলে কিন্তু তাদের পক্ষে এটা সম্ভব হতো না। এই একটু 16-17টা আসন আছে এই ঢাকা শহরের রাজধানীতে এবং তারা পরিসংখ্যান মতে তারা প্রায় একজন 100 ভাগ ভোট পেয়েও বলতে রয়েছে এবার নির্বাচন। হ্যাঁ, তো আপনার তো উত্তরা থাকেন, আপনি আসতেছেন, আপনাদের অনেক সোর্স আছে, আপনারা কজন সংসদ সদস্যকে বা এই যারা একদম আওয়ামী লীগের নেতা নেত্রী তাদেরকে আপনারা কতজনকে দেখছেন বা সরকারের মন্ত্রীদের কতজনকে দেখছেন যে মানুষের ত্রাণের কাজে ছবি যেগুলো পাওয়া যায় সেগুলো না, আসলে ত্রাণ হচ্ছে এবং স্বাস্থ্য সেবার জন্য তারা কথা বলছেন, এটা কতজনকে দেখছেন? আমি আপনার ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কোনো দেখিনি এখানে টেলিভিশন বললাম যে টেলিভিশনেই তাদেরকে দেখতে পাচ্ছি যেমন ধরেন আপনি আমার এলাকাতে আমি ওখানে জানি যতদূর জানি দিনাজপুরে আমাদের বাবুল রহিম সাহেব উনি কিছু কাজ করেছেন শুনেছি আর আমার এলাকার যিনি আছেন তার কথা এখন পর্যন্ত আমি শুনিনি সরকার যেটা দিচ্ছে সেটা সরকার দিচ্ছে কিন্তু সংসদ সদস্যরা নিজেরা তাদের একটা উদ্যোগ নিয়ে যে তারা আপনার ত্রাণ কার্য করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন সেটা এখন পর্যন্ত আমি শুনতে পারি নাই কোথাও নেই ঢাকা শহরেও তো আপনার আমি এখন পর্যন্ত যারা ঢাকা থেকে দেখলাম আপনার হোম মিনিস্টার সাহেবকে তিনি প্রায় ত্রাণ বিতরণ করতে আমি যে কথা বলছিলাম যে আপনার এটা কারণটা হচ্ছে যে গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড তাদের কাউন্টেবিলিটি নাই পার্লামেন্ট নাই পার্লামেন্ট যে কথা হবে সেটাও নাই এবং বিরোধী দল ও মতের প্রতি তাদের চরম অবজ্ঞা এবং এই অবজ্ঞা করে যে তারা এত প্রত্যেককে বিরোধী বলছে যে আমরা সহযোগিতা করতে চাই কাজ করতে চাই এবং এটা সরকারের উচিত হবে অন্তত পরামর্শগুলোর জন্য একটা আপনার সর্বদলীয় একটা উদ্যোগ গ্রহণ করা কিন্তু তারা সেই উদ্যোগ গ্রহণ করেনি করবেন না এটা বাদ দিয়েও আপনার বিশেষজ্ঞ পর্যায়ে যে আদার দেন গভর্নমেন্ট অফিসিয়ালস ছাড়া যে যারা আছেন স্বনামধন্য অর্থনীতিবিদ যারা আমাদের দেশে আছেন তাদেরকে নিয়মিত কাজ করছে আমরা বলেছিলাম দাবি করেছিলাম
একটা টাস্ক ফোর্স করতে হয়, যে আপনার রামান সোহান সাহেব আছে, আইজুল ইসলাম সাহেব আছে, হোসেন জিল্লুর রহমান সাহেব আছে, দেবপ্রিয় ভট্টাচার্য আছে, ডক্টর সালিউদ্দিন আহমেদ আছে, রাশেদ তিতুমির সাহেব আছেন। ইনাদেরকে তো ডেকে ওনারা বসতে পারতেন, একটু পরামর্শ নিতে পারতেন, কিন্তু সেটাও তারা নেন। আপনার তারা চিকিৎসার জন্য আপনার টেকনিক্যাল একটা কমিটি করেছেন, সেই স্বাস্থ্য সম্পর্কিত টেকনিক্যাল কমিটি। সেই টেকনিক্যাল কমিটি আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক বরেণ্য চিকিৎসক তারা বাদ করেছেন, এবং এই ধরনের ভাইরাল ডিজিজের সঙ্গে যারা যাদের লেখাপড়া যারা এই কাজ করেছেন, যারা এই বিষয়ে কাজ করেন, তাদেরকে কিন্তু আপনার এখানে সম্পৃক্তি করা হয়, সেখানে আপনার দলীয়করণ করা হয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এই সরকারকে এই তাদের যে কাজগুলো করা প্রয়োজন এই মুহূর্তে তার থেকে বিরত করে দিচ্ছে। আমাদের কথা হচ্ছে কেন টাকা নেই, কেন কোথায় কোথায় কেন টাকা, এই যে হাজার হাজার কোটি টাকা আপনি নিচ্ছেন কুইক রিজার্ভ ব্যাংক থেকে, ইটস ইম্পর্টেন্ট, উইদাউট এনি প্রোডাকশন, কোনো উৎপাদন ছাড়াই আপনি একটা টাকা নিচ্ছেন, সরকারের টাকা। এটা কিন্তু পত্র পত্রিকা তো সেটা 26,000 কোটি টাকা একবারে শুনতে তাদেরকে দেওয়া হচ্ছে। এই টাকাটাও তো আপনার সাধারণ মানুষ গরিব এই মার্জিনাল মানুষের জন্য তো ব্যয় করা হতো, সেটাও তারা করেন। এবং দুর্ভাগ্যজনক ভাবে আপনার এই যে ব্যাংকের যে আপনার লুটপাট, সেই ব্যাংকিং খাতে যে লুটপাট, সেই টাকাও কিন্তু আপনার তারা ফেরত আনা দরকার। ফেরত দিয়ে সেগুলো আপনার এই 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 আজকের এই দুদিনে দুর্যোগের মধ্যে সেই কাজগুলো করা দরকার। ক্যাসিনোতে আমরা দেখলাম যে আপনার ক্যাসিনোর মধ্যে হাজার হাজার কোটি টাকা আপনার মধ্যে বিছানায় পড়ে আছে, অথবা আপনার গোডাউনে পড়ে আছে। এই সরকার আপনি তো সেগুলো করে দেয়। সুতরাং এই বিষয়গুলোকে আপনার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং তাদের দূরদৃষ্টি একেবারেই নেই। রাজনৈতিক বলেন বা রাষ্ট্র পরিচালনার যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞারও তাদের অভাব, চরম উদাসীনতা এবং দাম্ভিকতা, অহংকার ছাড়া তারা তাদের কাছে নেই। যার ফলে আজকে যতই তারা বলুক যে তারা জনগণের পাশে দাঁড়িয়েছে, কাজ করছে, এটা জনগণ সেটা মেনে নিতে পারছে না, কিন্তু সত্য না। একটু শুনলাম এক জায়গায় ভদ্রলোক বলছেন এইটা খুলবে না কেন, এই শপিং মলটা খুলবে না, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে। আমরা তো চাই অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে, বাট এট হোয়াট কস্ট? সেটা কি জনগণের জীবনের মূল্যে? জনগণকে তো বাঁচিয়ে রেখেই তো আপনি সবকিছু করবেন। এটাই তো আপনার রাষ্ট্র, এটাই আপনার রাষ্ট্রের যারা পরিচালক তাদের দায়িত্ব, যে জনগণের মালিক জনগণ, জনগণের জন্যই সবকিছু। তাহলে তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তাদেরকে কিভাবে আপনার সঠিক পথে পরিচালিত করা যায়, তাদের কিভাবে কল্যাণ করা যায়, সেই জিনিসটি দেখতে হবে। আজকে এই সমস্যা শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশগুলো যা করছে সেগুলো তো দেখা উচিত। এর মধ্যে তো অনেক দেশ আছে যারা এখানে সাকসেস করেছে, কিভাবে সাকসেস করেছে সেটাও তো দেখা উচিত। ভিয়েতনাম কিভাবে পারবে, গ্রিসের মতো দেশ কিভাবে পারবে, এগুলো দেখতে হবে যে তারা আসলে এই যে বিধিগুলো আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সমস্ত বিধি তারা দিয়েছিল, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে ফলো করে কিন্তু তারা এই কাজগুলো করতে সক্ষম হবে। আমরা আবারও বলতে চাই, এই ধরনের আপনার দাম্ভিকতা না রেখে, এই ধরনের অহংকার থেকে বেরিয়ে এসে জনগণের পাশে এসে দাঁড়াতে হবে। সুরক্ষিত অট্টালিকায় থেকে আপনার মানুষের দুর্ভোগ, মানুষের যে কষ্ট বেদনা, সেটা বোঝা যায়। আমরা তার জীবনের হুমকি জানি, প্রতিটি মানুষ, আমি যেমন আছি সেরকম একজন ঈশ্বর আছে, তার হুমকি হচ্ছে যে সে খেতে পায় না, না খেতে পেয়ে সে মারা যেতে পারে, সেটা তার একটা বড় হুমকি। করোনায় মারা যেতে পারে। এই বিষয়গুলো তো আপনার দায়িত্বটা কার? দায়িত্ব সরকার। দায়টা কার? দায়িত্ব সরকার। রাষ্ট্রের তো শুধু ধনী মানুষদের জন্য নয়, কাকে সুযোগ করে দিচ্ছেন? মল, শপিং মল করে দিচ্ছেন কি জন্য? এই ঈদ আসছে, খুব ভালো কথা। ঈদে আপনার মানুষগুলো যারা কাজ করে, কাপড় তৈরি করে, বিভিন্ন রকম কেনা বেচা করে, ব্যবসায় করে, ছোট বড় সব ব্যবসায়, তাদের জন্য দরকার প্রয়োজন আছে। সেটা কি
আবার মানুষের জীবনের বিনিময়ে একটা মাস এটাকে কি নিয়ন্ত্রণ করা যেত না? একটা মাস নিয়ন্ত্রণ করে এটাকে আরো একটু সুযোগ সৃষ্টি করা যেত না? আসলে সরকার ব্যর্থ হয়েছে। আপনার এই যে সোশ্যাল ডিস্টেন্স কারণেই আজকে তারা এই ভয়াবহ একটা পরিণতির দিকে ঠেলে দিয়েছে দেশকে। স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, এবং এটাকে আপনার কোনো মতেই আর কোনো ডিসিপ্লিন নাই। এই স্বাস্থ্য কেউ করতে পারে না। সেই জন্য আমি আর ভারত চাই না। আপনারা ওই যে চেয়েছেন সেটা বোধহয় আপনি দিয়ে দেবেন। আর আমাদের রিজেন্ট এটা আছে, এইগুলো আপনি কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। মার্কেট খুলে দেওয়ার কথা বলা হয়েছে। আপনি জানেন যে আমাদের যে পোশাক শিল্পের উপর যে অর্থনীতি টিকে আছে সেটার ক্ষেত্রে চায়না তার ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা খুলে দিয়েছে, কম্পিটিটর ভিয়েতনাম আমাদের শিল্প কারখানা খুলে দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষে বা আপনারা বিএনপি সরকার থাকলেও, বিএনপি যদি আপনি সরকার থাকতো তারাই কি করতো সেক্ষেত্রে কি আমরা কি করতে আমরা সেটা বলেছি আপনাদের। আপনাকে অতীতে আপনাদের যে সরকার সম্পর্কে সরকারের পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে 91 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল বাংলাদেশে, সেই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে আপনারা ব্যর্থ হয়েছিলেন। এই কি হয়েছিলাম সেটা সরকার বললেই তো হবে না। আপনারা ওই সময় দেখবেন যে আমরা তো সাকসেসফুলি সেই ঘূর্ণিঝড় মোকাবেলা করেছি। এয়ারপোর্টে চট্টগ্রাম ইয়েতে সেখানে যুদ্ধ বিমান ছিল, সেগুলো রক্ষা করতে না, সেটা তো আপনি ঝড় ঝড় যখন এসছে তখন তো রক্ষা করা যায়। ঝড়ের পরে যে আপনার ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা তো আমরা অবশ্যই রক্ষা করেছি, এবং আমরা সেটাকে এত সুষ্ঠুভাবে আমরা নিয়ন্ত্রণ করেছি যে আমাদের তখন না খেয়ে কোনো মানুষ মারা যায়নি, এবং আপনার সেই রেস্কিউ অপারেশন যেটা কমপ্লিটলি সাকসেসফুল আমরা করেছি। সাইক্লোন সেটা করাই হয়েছে। আমার প্রশ্নটা ওই জায়গায় না। আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটা যে একটা ভয়াবহ একটা আপনার দুর্যোগ, এই বোধটা তাদের আসছে কিনা, এই মানসিকতা তাদের আসে কিনা। আমরা কিন্তু দুঃখের সঙ্গে যেটা লক্ষ্য করছি যে গোটা অপারেশনের মধ্যে রাজনৈতিক কোনো চিন্তা ভাবনাই নেই, একটু পলিটিক্যাল দৃষ্টি লাগে। এখানে সমস্ত আমলাতান্ত্রিক দৃষ্টি এসেছে। আজকে আপনি সরকারি কর্মকর্তা যে উচ্চপদস্থ যারা আছে তাদেরকে বিশাল বিশাল অ্যামাউন্ট তাদেরকে আপনারা বেতন দিচ্ছেন, এবং নির্বাচনের আগের দিনই তাদেরকে বহু টাকা দিলেন, এবং গাড়ি দিলেন, গাড়ি কেনার সুযোগ সুবিধা করে দিলেন। আর আজকে সাধারণ মানুষের জন্য 15,000, 16,000, 20,000 কোটি টাকা দেওয়ার সামর্থ্য সরকারের নেই। আপনি একটা ব্রিজ তৈরি করেন, যে ব্রিজ 10,000 কোটি টাকা থেকে 40,000 কোটি টাকা গিয়ে দাঁড়ায়, এবং কত টাকা সেখানে আপনার মার্জিন থাকে সেটা আপনার খুব ভালো করেই জানেন। আজকে পত্রিকায় লিখছে যে 1 বছরে 28,000 কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে, আপনারাই লিখছেন। তো সেই ক্ষেত্রে এই সরকার কিভাবে জনগণের পাশে দাঁড়াবে সেই সম্পর্কে বড় কথা। আর আমরা কি করতাম সে ব্যাপারে আমরা তো 4 তারিখে আমাদের প্যাকেজ দিয়ে দিয়েছি, আমরা সেটাই করতাম, এবং দ্যাট পসিবল। আজকে যে মানুষগুলো খেতে পারছে না, এদিকে খাওয়ানো খুব কঠিন কাজ হতো। আপনার যদি সিস্টেম ঠিক থাকে, আপনি ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন, সেনাবাহিনী, আপনার প্রশাসন এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে সমন্বয়ের মাধ্যমে আপনি ভালো করে করতে পারবেন। মূল কথা হচ্ছে যে আপনি চুরি করতে চাইলে চুরি করবেন, আর কাজ করতে চাইলে কাজ করবেন। এতে চুরি ছাড়া কিছুই করেনি, এবং ওই চুরি করছে। বলেন আপনি কিছু আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।